আদালত নিজেই মামলা করতে পারতেন। আদালত মামলা ক্রিমিনালি করুক আর না করুক, কিন্তু ইন্টারনালি পুলিশের ইন্টারনালি তো তাদের বিভাগীয় মামলাটা তো জরুরি ভিত্তিতে করা দরকার ছিল, অ্যাকশন নেওয়া দরকার ছিল। আমি এখন পর্যন্ত যতটুকু জানছি যে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। যে এটা কি স্রেফ আইওয়াস নাকি বেনজির আহমেদকে বলির পাঠা করা হচ্ছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমেই বলে দিলেন যে খুনিরা সবাই বাংলাদেশি, কেউ ভারতীয় নয়। এত সাফাই গাওয়ার তো দরকার ছিল না। ভারতের মাটিতে খুন হয়েছে, সেখানে ভারতের লোকাল কেউ থাকবে না, এটা কি কখনো হয়? আগ বাড়িয়ে কথাটা কেন বলা হয়েছিল তদন্তের আগেই, এটা বুঝতে পারছেন এখন তো। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রাজনৈতিক অঙ্গনে চারপাশে রহস্যময় কিছু ঘটনা ঘটে গিয়েছে, আর সেই সাথে তৈরি হয়েছে ধোঁয়াশার। প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। প্রিয় দর্শক, সেই সাথে এই ভিডিওগুলোতে কিছু চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছে যা দেখলে আপনি অবাক হবেন। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আজকের ভিডিওটি ঠিক কি সম্পর্কে তৈরি হচ্ছে তা কিন্তু আপনারা ভিডিওর প্রথমেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন। তাই আর আমি বেশি কথা না বলে আপনাদেরকে সবগুলো ভিডিও বিস্তারিত আলোচনা দেখাই। তো প্রিয় দর্শক, ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখার পূর্বে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। স্রেফ আইওয়াস নাকি বেনজির আহমেদকে বলির পাঠা করা হচ্ছে, অথবা সত্যি সত্যি সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে? এটি তো সম্ভব না, এটি আমাদের কারো বিশ্বাস হওয়ার কথা নয়। তার কারণ আমাদের যে গত 15 বছরের অভিজ্ঞতা, তাতে করে বর্তমান সরকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব নয়। আমরা যদি সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তুমুলভাবে সারা দেশ জুড়ে, সেনাপ্রধান সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যখন মার্কিন নিষেধাজ্ঞা এলো, তখন একটি প্রশ্ন উঠেছে, যখন আল জাজিরাতে তার বিরুদ্ধে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই ডকুমেন্টারিটি প্রচার হলো, তারপরে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কোনো ধরনের শব্দ করল না সরকার। এমনকি এই ডকুমেন্টারিটি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। আমরা যখন দেখি যে দেশের কথিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, সেটির রক্ষা কবচ হয়ে কাজ করে খোদ আদালত, তদন্তের তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশনাটি বাতিল করে দেওয়া হয়। আমরা যখন দেখি দেশের বাইরে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে, কোনো ধরনের পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয় না সরকার, আমরা তখন কি করে ধরে নেব যে এটি সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে কাজ করছে? বেনজির আহমেদ যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে, এবং আমরা যখন দেখছি যে একের পর এক ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো একেবারে ক্ষয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকারের কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। ঋণ খেলাপিদের জন্য নতুন নতুন বিধান তৈরি করা হচ্ছে যাতে তারা আবার নতুন করে ঋণ পায়। সেখানে আমরা কিভাবে ধরে নেব যে সরকার সত্যি সত্যি বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? আপনাদের নিশ্চয় মনে আছে, যখন আমরা স্মরণ করি যে গত বছর 3-4 আগের দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযান শুরু হলো, সেই অভিযান গিয়ে থেমে গেল ক্যাসিনো কেন্দ্রিক হয়ে, এবং সেই ক্যাসিনো ব্যবসাতেও যাদের নাম এসেছে, ভয়ঙ্কর সব রাঘব বোয়াল, এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, এবং আমরা ভিতর থেকে আরো যে সব বিষয় জানতে পারছিলাম, যাদের নাম জানতে পারছিলাম, পিলে চমকে ওঠার মতন সবাই ধরাছোঁয়ার বাইরে রইলেন। যে এখন পর্যন্ত আনোয়ার আজিমের মরদেহের কোনো টুকরা কোথাও খুঁজে পাওয়া যায়নি, যেভাবে বর্ণনা করা হয়েছে, মানে একেবারে হাড় থেকে মাংস আলাদা করে সেখানে তারা হলুদ তারপরে মশলা মিশিয়ে এমনভাবে টুকরো টুকরো করে ভাগ করে সেগুলো ফ্ল্যাট থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোথায় ফেলানো হয়েছে তার কোনো অংশ এখনো জোগাড় করা সম্ভব হয়নি। যেই কসাইকে মুম্বাই থেকে আনা হয়েছিল তার নাম হচ্ছে জিহাদ, সেও স্বীকার করেছে যে কিভাবে তাকে শ্বাসরোধ করে তারপরে টুকরো টুকরো করা হয়েছে, হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে। মর্মান্তিক, মানে এত নির্মম খুনের বর্ণনা দর্শক আমি ব্যক্তিগতভাবে আগে কখনো শুনিনি। খুবই দুঃখজনক। আমি জানি না মানে এমন কি ভয়ঙ্কর অপরাধ ছিল, এবং যারা এই কাজটি করেছে মানে এত নির্মম মানুষ হয় কিভাবে বুঝতে পারছি না। সেই সাথে অবাক হচ্ছে যে এই যে জিহাদ, মুম্বাইয়ের যে হলো কসাই, সে তো ভারতীয়, অথচ আমাদের এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমেই বলে দিলেন যে খুনিরা সবাই বাংলাদেশি, কেউ ভারতীয় নয়। এত সাফাই গাওয়ার তো দরকার ছিল না। ভারতের মাটিতে খুন হয়েছে,
সেখানে ভারতের লোকাল কেউ থাকবে না, এটা কি কখনো হয়? আগ বাড়িয়ে কথাটা কেন বলা হয়েছিল তদন্তের আগেই এটা বুঝতে পারছেন। এখন তো সেই কসাইকে ভারতীয় পুলিশই আটক করেছে। অবশ্য পরের দিন আবার ওবায়দুল কাদের বলেছেন তদন্তের আগে কিছু বলা যাবে না। তো এই যে প্রথমে মানে একেবারে গদগদ হয়ে বলা যে ভারতীয় কেউ জড়িত না, সেটাও বা কেন, এটাও একটা প্রশ্ন। যাই হোক, আনন্দবাজার যে শিরোনাম করেছে, ধৃত কসাইকে আদালতে নিয়ে গেল সিআইডি, কেন খুন করলেন জিহাদকে দেখে প্রশ্ন কোর্ট চত্বরে। সাংবাদিকরা করেছে কেন খুন করলেন, তিনি কোনো উত্তর দেননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জানা গেছে, কিন্তু দেহাংশ অর্থাৎ দেহের কোনো অংশ মেলেনি। বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আনুল আজিমকে খুনের ঘটনায় বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে জিহাদ হাওলাদারকে। তিনি পেশায় কসাই। শুক্রবার সকালে তাকে আদালতে নিয়ে গিয়েছে সিআইডি। জিহাদকে বারাসাত আদালতে হাজির করানো হয়েছে, সেখানে ধৃতদেরকে নিজেদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা। বারাসাত আদালতে জিহাদকে হাজির করানো হলে তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। একটাই প্রশ্ন উড়ে আসতে থাকে চারদিক থেকে, কেন মারলে? জিহাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। পুলিশের গাড়ি থেকে নেমে আদালতে ঢুকে যান, কোনো প্রশ্নের জবাব দেননি। সিআইডি সূত্রের খবর, বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আজিমকে খুনের পর সেখানেই দেহাংশ অর্থাৎ দেহের অংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে, কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশ মেলেনি। তাই শুক্রবার জিহাদকে দেহাংশ উদ্ধারের প্রয়োজনেই হেফাজতে চাইতে পারে সিআইডি। গোয়েন্দারা এখনো নিহত এমপির কোনো দেহের অংশ খুঁজে পাননি, ফলে ধৃতদের জেরা করে যা তথ্য মিলেছে তার উপরই নির্ভর করতে হচ্ছে তদন্তকারীদের। এক্ষেত্রে অভিযুক্তরা কোনোভাবে তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিনা তাও খতিয়ে দেখা হবে। সেই সূত্রেই জিহাদকে হেফাজতে প্রয়োজন। সত্য উদ্ঘাটনের স্বার্থেই তাকে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হতে পারে। সিআইডি সূত্রের খবর, হানি ট্র্যাপের শিকার হয়েছিলেন বাংলাদেশের এমপি। শিলাস্তি রহমান নামের এক মহিলাকে সামনে রেখে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল নিউ টাউনের ওই আবাসনে। তারপর সেখানে তাকে খুন করা হয়। ধৃত জিহাদের বিরুদ্ধে খুনের জন্য অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া, খুন এবং অপরাধের চক্রান্ত করার ধারা যোগ করা হয়েছে। এই ঘটনায় বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গ থেকে সিআইডির একটি দল বৃহস্পতিবারই ঢাকায় গিয়েছে। ধৃতদের সেখানেও জেরা করা হবে। সিআইডি জানতে পেরেছে খুনের অন্তত 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় আনা হয়েছিল কসাই জিহাদকে। তিনি জেরার মুখে স্বীকার করেছেন, প্রথমে আজিমকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়, তারপর দেহ কাটা হয় টুকরো টুকরো করে, হাড় এবং মাংস আলাদা করা হয়, চামড়া ছাড়িয়ে নিতে তাতে হলুদ মাখান অভিযুক্তরা, যাতে বাইরে কেউ জিজ্ঞাসা করলে বলা যায় রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানতে পেরেছেন গোয়েন্দারা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে জিহাদকে হেফাজতে চাওয়া হতে পারে। দর্শক, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার এই খুন, যেই ধরাপড়া কসাই জিহাদ, যাকে এখন সিআইডি হেফাজতে নিয়ে তদন্ত করবে। এই হলো তথ্য। দর্শক, বোঝাই যাচ্ছে যে এই খবরাখবর আরো তথ্য আসবে। দর্শক, চেষ্টা করবো সেনাপ্রধানের যে মার্কিন নিষেধাজ্ঞা, এই দুটি ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দেখুন, বিষয়টি দেখতে হবে, অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা, যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পারবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা, এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন, আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরমদণ্ড, তারা অধিকাংশ নয়, সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে, বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায় না। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে।
আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা ওই অন্ধকারে ঢিল ছুড়ে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে, নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই, বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে, সেখানেই নাস্তা করতেন। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়, মার্কিন দূতাবাস, সেখানে বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতা বসবে। সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। এখন ক্ষমতার অভিমুখী আবার দীর্ঘ যাত্রায় তারা সামিল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে, সেটা তারা করতে পারে। কিন্তু এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি, জেল জুলুমের মুখোমুখি হয়নি। এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এইসব অপরাধের সাথে যারা জড়িত তারা তো অপরাধী, তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়েছে। আটক করা হয়েছে খুনের সঙ্গে, অগ্নি সন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধ। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজ চ্যানেল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।